আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। তাইওয়ান ও কিউবাকে ঘিরে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে নতুন উত্তেজনা। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে অস্ত্র বিক্রির আলোচনায় বিতর্ক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবশেষ হজ ফ্লাইট সৌদি আরবে। বাংলাদেশ থেকে ৭৭,০০০-এরও বেশি হজযাত্রীর হজে অংশগ্রহণ নিশ্চিত। এবং ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখা আরও সহজ করছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। $50 মিলবে বিশ্বকাপের টিকিট, সঙ্গে বিনামূল্যে বাসে যাতায়াত। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। তাইওয়ান ও কিউবাকে ঘিরে নতুন উত্তেজনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে সম্ভাব্য অস্ত্র বিক্রি নিয়ে কথা বলার ঘোষণা দিয়ে নতুন কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে ভালোভাবে নেয়নি চীন। বেইজিংয়ের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র যেন তাইওয়ানকে কেন্দ্র করে ভুল বার্তা না দেয়। একই সময়ে কিউবা ইস্যুতেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চীন ও রাশিয়া। ইবনে সাঈদ অঙ্কুরের প্রতিবেদন। তাইওয়ান ও কিউবাকে ঘিরে নতুন করে তীব্র কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে। এদিকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থান এবং অন্যদিকে কিউবা নিয়ে ওয়াশিংটনের নীতির বিরুদ্ধে বেইজিং ও মস্কোর কড়া প্রক্রিয়া, সব মিলিয়ে বৈশ্বিক রাজনীতিতে নতুন অস্থিরতা দেখা দিয়েছে। তাইওয়ান প্রসঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা দ্বীপটির প্রেসিডেন্টের সঙ্গে সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়ে আলোচনা করছে। এই ঘোষণা প্রকাশ্যে আসতেই চীনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। বেইজিং সতর্ক করে বলেছে তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যেন কোনো ধরনের ভুল বার্তা না দেয় বা এমন কোনো পদক্ষেপ না নেয় যা আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে। চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে। তাই যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক সহযোগিতা বা অস্ত্র বিক্রির উদ্যোগকে তারা নিজেদের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখে থাকে। সাম্প্রতিক এই আলোচনা সেই পুরনো বিরোধকে আবারও সামনে নিয়ে এসেছে। অন্যদিকে কিউবা ইস্যুতেও যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে সরব হয়েছে চীন ও রাশিয়া। দুই দেশেই ওয়াশিংটনের পদক্ষেপকে একপাক্ষিক ও চাপ প্রয়োগমূলক বলে আখ্যা দিয়েছে। বিশেষ করে কিউবার ওপর দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অবস্থান নিয়ে তারা সমালোচনা করছে। চীন ও রাশিয়ার মতে কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক ভারসাম্যের পরিপন্থী। ফলে এই ইস্যুতে তিন পরাশক্তির মধ্যে মত পার্থক্য আরও স্পষ্ট হয়েছে। সব মিলিয়ে তাইওয়ান ও কিউবা কেন্দ্রিক এই দ্বৈত উত্তেজনা আন্তর্জাতিক সম্পর্কের অঙ্গনে নতুন করে বিভাজন ও অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। ইবনে সাঈদ অঙ্কুর, চ্যানেল আই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবশেষ হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। বাংলাদেশ থেকে ৭৭,৪৩২ জন হজযাত্রীর অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশের ২১ জন হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনা সন্তুষ্টির কথা জানিয়েছেন সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ডক্টর হাসান আল মনকারার। মক্কা থেকে MY আলাউদ্দিনের প্রতিবেদন। আল্লাহর ডাকে নিজেকে সমর্পণ করে দিতে আকাশ, সমুদ্র, সড়ক পথ কিংবা এতদিন যারা মদিনায় অবস্থান করছিলেন সকল হজযাত্রীগণের গন্তব্য এখন মক্কায়। বাংলাদেশ থেকে গতকাল সর্বশেষ হজ ফ্লাইটটি সৌদি আরবে এসে পৌঁছেছেন। হজের শেষ ফ্লাইটে এসে হোটেলে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আসছি, পথে কোনো সমস্যা হয় নাই। এই বছর সৌদি সরকার আলহামদুলিল্লাহ চমৎকার উদ্যোগ নিয়েছেন। আইন শৃঙ্খলা সহ ওনাদের এখানে সামগ্রিক কার্যক্রম হাজিদের খেদমতে
এক কথা বলে চমৎকার উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশি হজ যাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান, সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় করণীয় সম্পর্কে ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করেন সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ডক্টর হাসান আল মানকারের সাথে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর হজ মোহাম্মদ কামরুল ইসলাম, বেসরকারি হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজকীয় সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয়ের মাননীয় ডেপুটি মিনিস্টার ডক্টর হাসান আল মানকারা সাহেবের সাথে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের নেতৃত্বে আমি সহ আমাদের কাউন্সিলর হজ সহ একটি সভা ছিল। সেখানে এবছরের হজের মাসায়ের অর্থাৎ মিনা আরাফা মুজদালিফা যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সেগুলো সমাধানের আশ্বাস দিয়েছে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছে না সৌদি সরকার। মিনা ও আরাফাত ময়দানে হজ যাত্রীদের আবাসন, খাবার ও যাতায়াত ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর তৌফিক বিন রাবিয়া। متحف جميل من اليوم زرته لأول مرة، من أجمل المتاحف اللي شفتها في حياتي، تسهيلات وكل شيء. وإحنا في كتابنا المقدس القرآن الكريم يقول ادخلوا مصر إن شاء الله। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভে দুই সাদা কাপড়ে আবৃত হজযাত্রীগণ ওমরা পালন, কাবা শরীফ তওয়াফ, কোরআন তেলাওয়াত, জিকির আজকারে ব্যস্ত সময় পার করছেন। সৌদি আরবের মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লি। রেকর্ড ভাঙা গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। দুপুরের সূর্য যেন আগুন ঝরাচ্ছে রাজপথে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ, যার ফলে দিল্লির চিরপরিচিত ব্যস্ত রাস্তাগুলো এখন প্রায় জনশূন্য। আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে আগামী দিনগুলোতে উত্তর ভারতের বেশ কয়েকটি অঞ্চলে এই তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। দুপুরের ব্যস্ত দিল্লি, অথচ চারদিকে যেন থমকে গেছে। চেনা কোলাহল নেই চেনা যানজট। চারদিকের শুনশান নীরবতা মনে করিয়ে দিচ্ছে প্রাকৃতিক এই রুদ্ররূপকে। তীব্র দাবদাহ আর লু হাওয়ার দাপটে এক প্রকার অঘোষিত লকডাউনের মুখে ভারতের রাজধানী। শুধু দিল্লি নয়, এই তাপপ্রবাহের স্থবির হয়ে পড়েছে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশও। দুপুরের পর রাস্তাঘাট ও বাজারঘাট পুরোপুরি ফাঁকা হয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছে স্বাভাবিকের গণ্ডি। প্রচণ্ড গরমে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। জীবন জীবিকার তাগিদে তীব্র রোদ মাথায় নিয়ে বের হতে হচ্ছে তাদের। पानी पी के पेट भर रहा है गर्मी की वजह से। अब यहाँ पे बहुत ज़्यादा गर्मी है, बहुत हैवी टेम्परेचर है, बच्चे को कवर कर रखा है। बहुत ज़्यादा गर्मी पड़ रही है, बार बार पानी की बोतल ले रहे हैं, ठंडा पानी की बोतल। তাপপ্রবাহের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে শিশুরা। জনগণকে বিশেষ করে দুপুরের ব্যস্ততম সময়ে বাইরে যাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন দেশটির স্বাস্থ্য বিভাগ। সেই সাথে পর্যাপ্ত পানি পান করা এবং মাথা ঘোরা বা উচ্চ জ্বরের মতো উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে বলা হয়েছে। পরিসংখ্যান বলছে সাম্প্রতিক বছরগুলোতে ভারতে তাপপ্রবাহের তীব্রতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইতিহাসের রেকর্ডকৃত উষ্ণতম বছরগুলোর সবগুলোই ঘটেছে গত এক দশকে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। নজরদারি বিল নিয়ে চাপের মুখে রয়েছে কানাডা সরকার। গোপনীয়তা নিয়ে বাড়ছে উদ্বেগ। কানাডার বিতর্কিত লফুল অ্যাক্সেস বিল নিয়ে সমালোচনা বাড়তে থাকায় রক্ষণাত্মক অবস্থানে গেছে দেশটির ফেডারেল সরকার। নতুন এই আইন পাশ না হলে জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে বলে সতর্ক করেছে কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস। প্রস্তাবিত বিল অনুযায়ী পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তদন্তের সময় প্রযুক্তি ও যোগাযোগ কোম্পানিগুলোর কাছ থেকে দ্রুত তথ্য পাওয়ার সুযোগ পাবে। তবে বিলটির দ্বিতীয় অংশ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে। এতে টেলিকম, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে এমন প্রযুক্তিগত ব্যবস্থা রাখতে বলা হয়েছে যাতে আদালতের অনুমতি থাকলে আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থাগুলো সহজে তথ্য সংগ্রহ করতে পারে। সমালোচকদের আশঙ্কা এই ব্যবস্থা কার্যত এনক্রিপশন দুর্বল করে দিতে পারে। প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা, অ্যাপল এবং মেসেজিং সেবা সিগন্যাল সতর্ক করেছে এতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, হ্যাকার ও বিদেশি প্রতিপক্ষ নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিতে পারে।
ধাপে হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবার ইউএসএ সংবাদ। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ যে কোনো উপায়ে জব্দ ও ধ্বংস করতে হবে জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেছেন। এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো হবে না বলে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি, যদিও তেহরান এ নিয়ে কিছু নিশ্চিত করেনি। মীর আমিরুল আলমের রিপোর্ট। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ যে কোনো উপায়ে জব্দ ও ধ্বংস করতে হবে জানিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, কোনো অবস্থাতেই ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দেওয়া যাবে না। তাদের ইউরেনিয়ামের মজুদ কেড়ে নিয়ে ধ্বংস করা হবে। রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, রয়টার্সকে দুজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা একটি বিশেষ নির্দেশনা জারি করেছেন। সেখানে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী এই ইউরেনিয়াম যেন কোনো অবস্থাতেই দেশের বাহিরে পাঠাতে না হয়। এদিকে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেবাইনির উপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির সীমান্তের কাছে দক্ষিণ লেবাননে বিমান হামলায় তারা দুজনকে হত্যা করেছে। এর আগে দক্ষিণ লেবাননের হানাউইয়াহ শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোল্যান্ডে আরও 5,000 অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। ট্রুথ সোশ্যালে পোস্টে তিনি জানান, পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নাভ্রোকির সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাত্র 1 সপ্তাহ আগে পোল্যান্ডে 4,000 সেনা পাঠানোর পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত বাতিল করেছিলেন ট্রাম্প। নতুন সেনারা আগের পরিকল্পনার অংশ নাকি নতুন অভিযানের আওতায়, সে বিষয়ে বিস্তৃত জানাননি তিনি। সম্প্রতি ইউরোপে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত দেওয়ার পর জার্মানি থেকে সেনা প্রত্যাহারের সমালোচনার মধ্যেই এমন ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সমুদ্র উপকূলীয় শহর লং ব্রাঞ্চে পপ আপ পার্টিকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। পিয়ার ভিলেজ এলাকায় শত শত কিশোর কিশোরী ও তরুণ তরুণীর সমাগম হলে মারামারি, চিৎকার চেঁচামেচি এবং রাস্তা জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য। নিউ জার্সি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। নিউ জার্সির সমুদ্র উপকূলীয় শহর লং ব্রাঞ্চে পপ আপ পার্টিকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিউ ইয়র্কের 2 তরুণী ও 3 জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এছাড়া নিউ ব্রান্সউইকের এক কিশোরকে পুলিশ ধাওয়া এড়ানোর অভিযোগে আটক করা হয়েছে। ঘটনার জেরে লং ব্রাঞ্চ মেয়র জন প্যালন রাত 8টা থেকে কারফিউ জারি করেন। রাত 9:30টার মধ্যে পুলিশ পুরো এলাকা খালি করে দেয়। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থলের আশেপাশে 2টি গুরুতর হামলা এবং একটি গাড়ি চুরির ঘটনা তদন্ত করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সিনিয়র স্কিপ ডে পার্টিকে ঘিরে ভিড় বাড়তে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে পুলিশের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এদিকে মেমোরিয়াল ডে উইকেন্ডকে সামনে রেখে নিউ জার্সির বিভিন্ন সমুদ্র সৈকত এলাকায় এমন পপ আপ পার্টি ঠেকাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখা আরও সহজ করছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। মাত্র $50 মিলবে বিশ্বকাপের টিকিট। সঙ্গে থাকবে বিনামূল্যে বাসে যাতায়াত সুবিধাও। নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি ঘোষণা করেছেন, সিটি এবং NYNJ স্বাগতিক কমিটির যৌথ উদ্যোগে 1000 সাশ্রয়ী মূল্যের টিকিট বরাদ্দ করা হয়েছে নিউ ইয়র্কবাসীর জন্য। হার্লেমের লিটল সেনেগালে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন মামদানি। 15 বছর বা তার বেশি বয়সীরা লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ পাবেন। প্রতিটি টিকিটের দাম রাখা হয়েছে $50 এবং এর সঙ্গে থাকবে মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতের জন্য বিনামূল্যে বাস পরিবহন।
লটারির আবেদন শুরু হবে সোমবার 25শে মে সকাল 10টা এবং চলবে 30শে মে মধ্যরাত পর্যন্ত। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে 3রা জুন। And yet, as we prepare to host the World Cup right outside of New York City, we know that ticket prices for this tournament have soared into the thousands of dollars. There are countless New Yorkers desperate to attend a World Cup match, but who simply cannot afford to go. Many of them have somehow found my number and asked me if I can help them with Morocco, Brazil. এবার অন্যান্য সংবাদ। কাতারে 5 প্রবাসী বাংলাদেশির কাছ থেকে প্রায় 3.5 কোটি টাকা হাতিয়ে দেশে পালিয়ে গেছে জেকি সুশীল নামে এক ব্যক্তি। কাতারে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত মার্চে চট্টগ্রামের লোহাগড়ার বাসিন্দা জেকি সুশীল কাতারে অসংখ্য প্রবাসীর টাকা নিয়ে কাতার ত্যাগ করে। এ বিষয়ে কাতার বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ডেস্ক, চট্টগ্রাম জেলা প্রশাসক এবং সাতকানিয়া সার্কেল পুলিশ অফিসকে অবহিত করা হয়েছে। কষ্টার্জিত অর্থ হারিয়ে নিঃস্ব প্রবাসীরা টাকা উদ্ধার ও প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন। ইতালির শহর ভেনিসে 2026 সালের মেয়র ও সিটি কাউন্সিল নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। 24 ও 25 মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে ক্ষমতাসীন মধ্য ডান জোটের প্রার্থী সিমন ভেঞ্চিওরি, অন্যদিকে মধ্য বাম জোটের প্রার্থী হয়েছেন আন্দ্রে মার্টিলা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার ভেনিসে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। নির্বাচনের মূল ইস্যুগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত পর্যটন, বাড়ি ভাড়া বৃদ্ধি, স্থানীয় বাসিন্দাদের শহর ছেড়ে চলে যাওয়া এবং নগর ব্যবস্থাপনা। কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীও স্থানীয় কাউন্সিল নির্বাচনে অংশ নিয়েছেন। বাংলাদেশে নির্বাসিত কিছু ব্যক্তিকে ভারতে ফিরিয়ে নিয়ে তাদের ভারতীয় নাগরিকত্বের দাবি যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির সর্বোচ্চ আদালতে তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চকে জানান, মামলার বিশেষ পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, সরকার তাদের ভারতে ফিরিয়ে আনবে এবং এরপর তাদের নাগরিকত্বের দাবি পরীক্ষা নিরীক্ষা করবে। পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টার হলে সাহিত্যিক ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার মাহফুজা রহমানের 2টি কাব্যগ্রন্থ বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। বইপ্রেমীদের উপস্থিতিতে উৎসব মুখর ছিল অনুষ্ঠান। লন্ডন থেকে জানাচ্ছেন এমদাদুল হক এমদাদ। সাহিত্যিক ও গীতিকার মাহফুজা রহমানের 2টি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাদে ইউকের সভাপতি সিরাজুল বাসির চৌধুরীর তত্ত্বাবধানে কাউন্সিলর সাইদা চৌধুরী ও সৈয়দ জাফরের উপস্থাপনায় মোমবাতি প্রজ্বলন করা হয়। এছাড়াও ছিল আলোচনা, কবিতা, গান, নৃত্যসহ ব্যতিক্রমী সব আয়োজন। লেখিকা মাহফুজার কর্মময় জীবন সম্পর্কে তুলে ধরেন স্বামী এমদাদ তালুকদার এমবি, বীর মুক্তিযোদ্ধা গোস সুলতান, বইয়ের সম্পাদক কবি হামিদ মোহাম্মদ, নীলুফার ইয়াসমিন হাসান, আলমগীর শাহরিয়ার সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাদি ইউকের সদস্যবৃন্দ। মাহফুজা রহমান একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবিতা লিখেন, গান লিখেন, নাটক করে থাকেন। মাহফুজার লেখা গান ও কবিতা পরিবেশন করেন ভারতীয় শিল্পী তৃপ্তিকণা দাস, বাংলাদেশ টেলিভিশনের শিল্পী ভাতৃদ্বয় সৈয়দ জুবায়ের, তারেক সৈয়দ, পাপিয়া দাস, বাউল মজিবুল হক মনি, সিতি আজাদ, মেজবা জামাল, এমকিউ হাসান, মিজানুর রহমান, মেজবা কামাল। ইংরেজি কবিতা পাঠ করেন রোরি সোয়াটলিক। আমি নিজেকে নতুন বৈরাগী মনে করি, কারণ আমার ভেতরে এমন একটা কিছু কাজ করে, মানুষের জন্য কিছু করা, মানবতার জন্য কিছু করা। বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী মাহফুজার লেখা 4টি গান পরিবেশন করেন। গানের সাথে নৃত্য করেন বুলবুল একাডেমি অফ ফাইন আর্ট ইউকের সদস্যবৃন্দ। ইংল্যান্ড আমার ভালো লাগে এই কারণে, এখানকার একটা উদাস একটা আবহাওয়া আছে, খুবই আনপ্রেডিক্টেবল। এই বৃষ্টি, এই মন ভালো, এই মন খারাপ। গীতিকবি মাহফুজা রহমান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। যুক্তরাজ্যের লন্ডন থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের উদ্যোগে যুক্তরাজ্যের ওল্ডহ্যামের এম্পায়ার সুইটে বিশ্বনাথ প্রবাসী ও ট্রাস্টিবৃন্দের অংশগ্রহণে এক নেটওয়ার্কিং সভা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার আব্দুল জব্বার। প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিসবাউদ্দিন। অনুষ্ঠানে নর্থ ওয়েস্টের নতুন ট্রাস্টিদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বক্তারা বিশ্বনাথের শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি প্রবাসে বসবাসরত বিশ্বনাথবাসীর এক মিলন মেলায় পরিণত হয়। জুরাসিক যুগে যখন স্থলে বিচরণ করত ডাইনোসর, তখন সমুদ্রের গভীরে লুকিয়েছিল ভয়ঙ্কর সব শিকারী প্রাণী। সেই রহস্যময় সামুদ্রিক জীবজগৎকে সামনে আনতে লন্ডনের ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামে শুরু হচ্ছে জুরাসিক ওশানস মনস্টার অব দ্য ডিপ নামে প্রদর্শনী। এতে রয়েছে 19 থেকে 20 কোটি বছর পুরনো ডলফিনের মতো দেখতে ইখথিওসরের খুলি সহ নানা রকম জীবাশ্ম। এই শিকারী দ্রুত গতিতে মাছ, স্কুইড জাতীয় প্রাণী শিকার করত। এছাড়া দর্শনার্থীরা স্পর্শ করতে পারবে জীবাশ্মের প্রতিরূপে, এমনকি দেখতে পারবে 20 কোটি বছরের পুরনো জীবাশ্ম মলও। 22 মে থেকে শুরু হচ্ছে এই প্রদর্শনী। সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তাইওয়ান ও কিউবাকে ঘিরে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে নতুন উত্তেজনা। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে অস্ত্র বিক্রির আলোচনায় বিতর্ক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবশেষ হজ ফ্লাইট সৌদি আরবে। বাংলাদেশ থেকে ৭৭,০০০-এরও বেশি হজ যাত্রীর হজে অংশগ্রহণ নিশ্চিত। এবং ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখা আরও সহজ করছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। $50 মিলবে বিশ্বকাপের টিকিট, সঙ্গে বিনামূল্যে বাসে যাতায়াত। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এই ছিল প্রবাস সংবাদ। ধন্যবাদ সবাইকে।